ভারতের সাথে আমাদের কিন্তু একটা অর্থনৈতিক যুদ্ধ চলছে, এবং এই অর্থনৈতিক যুদ্ধের উস্কানিটা দিয়েছে কিন্তু ভারত ট্রান্সশিপমেন্ট বন্ধ করে, বলা নাই কয়া নাই, কোনো রকম আইন কানুন তোয়াক্কা না করে, দাদাগিরির মতো ছোট ভাই বলে, ছোট বন্ধু বলে একেবারে তোয়াক্কা না করে সেটা হঠাৎ করে বন্ধ করে দিলে ভারত যদি রাজনৈতিক ভাবে সঠিক পথে না আসে, ভারত খণ্ড বিখণ্ড হতে সময় লাগবে না। তাদের মধ্যে অনেক অশান্তি, এই আমি সবাই বলে 7 সিস্টার, আমি বলি 8 সিস্টার, পশ্চিমবঙ্গ সহ তাদের মধ্যে যে অসন্তোষ, সকল রাজনৈতিক দলকে বলবো ভারতের সাথে আতাত না করে, ভারতের দাদাগিরিকে মেনে নিয়ে দাসে নিজেদেরকে দাসের জাতিতে পরিণত না করে শির উঁচু করে দাঁড়িয়ে রাজনীতি করার জন্য একটা দৃঢ় প্রতিজ্ঞা করা উচিত বাংলাদেশের সকল রাজনৈতিক দল। দেখুন, ভারত বাংলাদেশ এ নিয়ে মানুষের মধ্যে একটা চাপা ক্ষোভ ৭১-এর আগে থেকেই ছিল। ৭১-এ একটা যুদ্ধের ১৩ দিন শেষ হওয়ার আগে ১৩ দিন মাথায় এসে তারা কৃতিত্ব নিয়ে একেবারে আত্মসমর্পণ অনুষ্ঠানে আমাদেরকে বাদ দিয়ে এমন ভাবে একটা বিজয় ওনারা দেখিয়েছেন পাকিস্তানের বিরুদ্ধে, এইখানেও ভুয়ামি ছিল। কর্নেল হাসিনুর অবশ্যই জানে, এটা বোঝে যে ওখান থেকেই তারা ফাঁকিবাজি শুরু করেছে। শুধু তাই নয়, গনিমতের মাল বলে আমাদের ট্যাঙ্ক থেকে শুরু করে অফিসার মেসের পর্দা পর্যন্ত নিয়ে যাচ্ছিল, যেটা মেজর জলিলের সাথে অনেক ঘটনা ঘটেছে। একটা বৃহৎ দেশ, পৃথিবীর একটা অন্যতম গণতান্ত্রিক দেশ, যে নোংরা কাজ করতে পারে, তাদের সাথে যারা আতাত করে ক্ষমতায় টিকে থাকার জন্য দেশকে ছোট করেছে, জনগণকে ছোট করেছে, তাদের এই পুনরাবৃত্তি যেন বাংলাদেশে আর না হয়। একটু পরে যখন দেশের মালিক জনগণের কথা শুনবো, তখন মনে হবে যে এরা এক একটা সৈনিক, এক একজন বীর প্রহরী বাংলাদেশের। আমরা দেখেছি বিজিবির সাথে কিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের মানুষ এখন এত সচেতন হয়েছে দেশ রক্ষার জন্য, এবং এত দাগা খেয়েছে, ভারতের এত আঘাত পেয়েছে, এত বন্ধু রাষ্ট্র, এত আমরা আমাদের প্রেম প্রীতি ভালোবাসা এমনকি স্বামী স্ত্রী পর্যায়ে চলে গেছি, শুধু বাচ্চা হওয়াটা বাকি ছিল। সেখানে কাঁটাতারের বেড়া দিয়ে ফেলানিকে হত্যা করে প্রতিদিন, ইভেন ঈদের দিন, বিজয়ের দিন, স্বাধীনতার দিবস, এইসব দিনেও তারা মানুষ হত্যা করেছে। হিসাব করে দেখলে বোঝা যাবে যে আমরা তাদের সাথে কি ব্যবহার করেছি আর তারা কি করেছে। শেখ হাসিনা বলেছিল যে আমরা যা ভারতকে দিয়েছি তা ভারত কখনোদিন ভুলবে না। ভুলেছে, ভারত ভুলে গেছে, শুধু হাসিনাকে ভারতের কোলে রেখে সেটাকে হাসিনার প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করছে। যাই হোক, যুদ্ধ, দ্বিতীয় মহাযুদ্ধের পর আমরা স্নায়ু যুদ্ধের কথা শুনেছি। এখন কিন্তু দেশে ভারতের সাথে আমাদের কিন্তু একটা অর্থনৈতিক যুদ্ধ চলছে, এবং এই অর্থনৈতিক যুদ্ধের উস্কানিটা দিয়েছে কিন্তু ভারত ট্রান্সশিপমেন্ট বন্ধ করে, বলা নাই কয়া নাই, কোনো রকম আইন কানুন তোয়াক্কা না করে, দাদাগিরির মতো ছোট ভাই বলে, ছোট বন্ধু বলে একেবারে তোয়াক্কা না করে সেটা হঠাৎ করে বন্ধ করে দিলে। এবং ডক্টর কলিমুল্লাহ বললেন যে টিট ফর ট্যাট, ইটটা ছুড়লে তো পাটকেল খেতে হবে, সেইটা কিন্তু আমি সেটা মনে করি না। আমি মনে করি বাংলাদেশের সুসময় এসেছে। বাংলাদেশ একটা স্বাধীন জাতি হিসাবে, স্বাধীন সত্তা হিসাবে, স্বাধীন চরিত্র নিয়ে শির উঁচু করে দাঁড়ানোর যে প্রশিক্ষণ, আপনিও সেই ইনস্টিটিউশনে প্রশিক্ষণ নিয়েছেন যেখানে লেখা আছে চির উন্নত মম শির। আমার মনে হয় আপনার সেই পাহাড়ের উপরে লেখাটা এখনো মনে আছে। কিন্তু আমরা এই স্বৈরাচার সরকারের আমলে কখনোই শির উঁচু করে দাঁড়াতে পারিনি। আমাদের সময় এসেছে শির উঁচু করে দাঁড়ানোর, এবং সশস্ত্র বাহিনীকে দুর্বল করে রাখার প্রচেষ্টা ভারতের আগাগোড়াই ছিল, এবং কোনো বন্ধু রাষ্ট্রের ব্যাপারে কিন্তু এটা হয় না। যারা তাদেরকে শত্রু বানিয়ে রাখে, দাসে পরিণত করে, তাদের প্রতি কিন্তু এটা হয়। শুধু আজকে এই বিমান কেনার ব্যাপারটা নয়, জাপানের সাথে আমাদের নিরাপত্তা চুক্তি, তুরস্কের সাথে এবং পাকিস্তানের সাথে সুসম্পর্ক তৈরি, এবং রাশিয়ার কিছুদিন আগে আপনারা দেখেছেন হয়তো পত্রিকায়, রাশিয়ার বড় বড় জাহাজ এসে সৌজন্যমূলক একটা এক্সারসাইজ করে গেছে বঙ্গোপসাগরে, বাংলাদেশের সাথে একটা সম্পৃক্ত। রাশিয়া কিন্তু ৭১ থেকে আমাদের বন্ধুত্বের যে প্রমাণ দিয়েছেন, তো ওটা করেছে। এবং বাংলাদেশ এমন একটা জিওপলিটিক্যাল অবস্থানে আছে, এটা আমি আজকে পরিষ্কার ভাবেই বলতে চাই, যে পৃথিবীর যে বড় বড় শক্তিগুলো আছে, আমেরিকা, রাশিয়া, চীন, এবং যদি ভারত জাপানকেও ধরেন,
তাহলে বাংলাদেশ এমন একটা অবস্থান আছে যে এই বিশ্ব মোড়লদের মাঝখানে মনে হয় আমরা বসে আছি। এখান থেকে আমরা যে কোনো সময় যে কোনো পরাশক্তিকে কিন্তু সহযোগিতা করতে পারি, এবং আমি মনে করি না কখনোই আর ভবিষ্যতে ভারত বাংলাদেশ যুদ্ধ হবে। ভারত বাংলাদেশের যুদ্ধের উদ্যোগ হলে সেটা এই আঞ্চলিক যুদ্ধ অথবা তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যেতে পারে। সুতরাং যুদ্ধ হবে জোটে জোটে, যুদ্ধ হবে বন্ধু বন্ধু। বাংলাদেশ আর এখন একক না, একক রাষ্ট্র নয়, বরং ভারত ধীরে ধীরে একক রাষ্ট্রে, অসহযোগী রাষ্ট্রে পরিণত হচ্ছে। ভারত ধীরে ধীরে বন্ধুবিহীন হয়ে পড়ছে, আর বাংলাদেশের বন্ধু দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এইগুলো লক্ষ্য করতে হবে। আমাদের ভারতকে ভয় পাওয়ার কোনো ব্যাপার না। এই যে আমরা দেখি না, আমরা বলি যে ভূতের ভয় থাকে যেখানে চিৎকার করে। বিগত 8 মাস যাবৎ ভারতের কিছু কিছু মিডিয়া যেভাবে চিৎকার করছে সেটা তাদের ভয় ভীতি থেকে, এবং তারা যেখানে যেখানে নিষেধাজ্ঞা দিচ্ছে সেখানেই বাংলাদেশের ভবিষ্যতে ভালো করার সুযোগ আমাদের তৈরি হচ্ছে। দেখুন, একটা দেশ, এত বড় একটা দেশ, সেই দেশ থেকে যে রাজনীতি, অপবৈদেশিক নীতির মাধ্যমে একটা দেশের সশস্ত্র বাহিনীকে ধ্বংস করার জন্য দেশের অভ্যন্তরণে এসে এবং তাদের গোয়েন্দা বাহিনীকে স্থায়ীভাবে বাংলাদেশের রেখে যেভাবে দাসে পরিণত করতে চেষ্টা করেছিল, হয়তো আর 1 বছর থাকলে আমরা সেখান থেকে উত্তরণ ঘটাতে পারতাম না। আমাদের ছাত্র জনতা এবং সচেতন সেনাবাহিনী, এবং সেটা শুধু একক সেনা প্রধানের কথা আমি বলবো না, অবসরপ্রাপ্ত সেনা পরিবার সদস্য থেকে শুরু করে জুনিয়র লেভেল, মিড লেভেলের অফিসার, সামগ্রিকভাবে সশস্ত্র বাহিনী একটা ঐক্যের প্রতীক হিসাবে দাঁড়িয়েছিল, এবং বাংলাদেশের সকল সমস্যাই কিন্তু শেষ পর্যায়ে গিয়ে এই সশস্ত্র বাহিনী দাঁড়ায়। এখন ভারত আরো ভীত হবে, কারণ বাংলাদেশ এই বিএনসিসি থেকে শুরু করে প্যারামিলিটারি গুলো এবং ছাত্রছাত্রীদেরকে তরুণ বয়সে সামরিক প্রশিক্ষণ দেওয়া, সিভিল ডিফেন্সের প্রশিক্ষণ দেওয়া, এটা পাকিস্তানে হলে পূর্ব পাকিস্তানে প্রচুর ট্রেনিং হতো। ওইগুলো নিয়েও ভারত কিন্তু সতর্ক থাকতো। এবং আমাদের সীমান্তের যে অধিবাসী যারা আছে তারা কিন্তু যুদ্ধ করে বেঁচে থাকতে হয়, গোলাগুলির মধ্যে বেঁচে থাকতে হয়। এইদিকে মায়ানমারের এই বর্ডার, এইদিকে চিটাগং হিল ট্রেক্সের ডিস্টারবেন্স, এবং ভারতের যে প্রায় সবচেয়ে বড় যে সীমান্ত আছে সেখানে আমরা আমাদের যে সিভিল সোসাইটি তারাও কিন্তু একটা প্রতিরক্ষা মেনটেন করে চলতে হচ্ছে, এবং ধীরে ধীরে এটা আরো শক্ত হবে। এবং হিলট্রেক্স থেকে শুরু করে একেবারে আমাদের তেতুলিয়া পর্যন্ত আমাদের সীমান্তে যে নোম্যান্স ল্যান্ড আছে তার ভিতরে ভারত কিন্তু সব জায়গায় রাস্তা টাস্তা করে ফেলেছে। তারা এক জায়গা থেকে আরেক জায়গায় এই সড়ক পথে যেতে পারে। আমাদের এগুলো এখনো কমপ্লিট হয়নি। এবং কর্নেল হাসিনুর বলেছেন আমাদের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় থেকেই বেশ কিছু এয়ারফিল্ড আছে যেগুলো ব্যবহৃত হয়নি, যেখানে ডেইরি ফার্ম করে রাখা হয়েছে। আমরা মিলিটারির লোক গিয়েও সেখানে ওই মোটর গাড়ি ট্রেনিং, এন্ট্রি ট্রেনিং করাতাম, পরিত্যক্ত ভাবে নষ্ট হচ্ছিল, সেইগুলোকে আবার তাজা করার সময় এসেছে। এবং আমাদের পূর্বপুরুষ এই নেতা ভাসানী এবং আমাদের শেরে বাংলা ফজলুল হক, ফজলুল হক বলে গেছেন ভারত সম্পর্কে যে আমাদের একটা প্রজন্ম, সেই প্রজন্মই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সত্যিকারের প্রজন্ম, তারা বুঝবে যে ভারত আসলে আমাদের বন্ধু নয়। এখন আমার যেটা মনে হয়, আজকে ভারত যেভাবে কথা বলছে, 5ই অগাস্টে আমাদের সেনা প্রধানের সাথে সার্বক্ষণিক ভারত এর সেনা প্রধান যোগাযোগ রেখেছিল, এটাও কিন্তু নর্মসের মধ্যে পড়ে না। যখন এই দুইটা দেশের রাজনৈতিক সমস্যা তৈরি হয় সেখানে সামরিক বিষয়টা কিন্তু আরো নিয়ন্ত্রিত হওয়া উচিত। সেখানেও তারা দাদাগিরির মাধ্যমে অনেক কিছু করার চেষ্টা করেছে। যাই হোক, পরিশেষে শেখ হাসিনাকে পালাতে হলো এবং তাকে তারা আশ্রয় দিয়েছে। সেখান থেকেই শুরু হয়েছে আসলে আমাদের দুই দেশের অধিবাসীর মধ্যে বিদ্বেষ। এমনিতেই একটা ক্ষোভ ভারতের প্রতি এই বাংলাদেশের মানুষের বৈষম্যমূলক যে আচরণের কারণে তৈরি হয়েছিল, সেটা 5ই অগস্টের পরে ভারতের যে আচরণ তাতে তা আরো বৃদ্ধি পেয়েছে, আগুনে ঘি ঢালার মতো। পরিশেষে একটি কথা বলতে চাই খুব স্পষ্টভাবে, যে পাকিস্তানের ভুল রাজনীতির জন্য তারা পূর্ব পাকিস্তান হারিয়েছে, জন্ম নিয়েছে বাংলাদেশ। তাদের রাজনৈতিক দারুণভাবে তারা ব্যর্থ হয়েছিল রাজনৈতিক কূটনৈতিক বিষয়গুলোতে। ভারত যদি রাজনৈতিকভাবে
সঠিক পথে না আসে, ভারত খণ্ড বিখণ্ড হতে সময় লাগবে না। তাদের মধ্যে অনেক অশান্তি। এই আমি সবাই বলে 7 সিস্টার, আমি বলি 8 সিস্টার পশ্চিমবঙ্গ সহ। তাদের মধ্যে যে অসন্তোষ, তাদের মধ্যে যে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, তাদের মধ্যে যে মানসিক বৈষম্য তৈরি হয়েছে ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে, সেইগুলো কিন্তু দানা বেঁধেছে এবং এটা এই বাংলাদেশের, শ্রীলঙ্কার এবং এই সিকিম, ভুটান, ভারতের যে অধিবাসী তাদের কাছ থেকে এই 7 সিস্টার 8 সিস্টার তারাও দেখছে, আমি শেষ করছি, তারাও দেখছে। পরিশেষে একটি কথা আমি বলবো, আমি কোনো দলের নাম নিচ্ছি না, বাংলাদেশের কোন রাজনৈতিক দলই যদি ভারতের সাথে আতাত করে ক্ষমতায় যেতে চায়, তাহলে আওয়ামী লীগের অবস্থান বা জাতীয় পার্টির যে পরিস্থিতি তাতে পতিত হতে বাধ্য, আমি লিখে দিতে পারি। তো সুতরাং সাধু সাবধান। আমিও এখন রাজনীতিতে জড়িত, আমিও একটা দল করছি, সংস্কার পার্টি। বাংলাদেশ সংস্কার পার্টির পক্ষ থেকে আমি সকল রাজনৈতিক দলকে বলবো, ভারতের সাথে আতাত না করে, ভারতের দাদাগিরিকে মেনে নিয়ে নিজেদেরকে দাসের জাতিতে পরিণত না করে শির উঁচু করে দাঁড়িয়ে রাজনীতি করার জন্য একটা দৃঢ় প্রতিজ্ঞা করা উচিত বাংলাদেশের সকল রাজনৈতিক দলের। তবেই আমাদের ভারতের প্রতি দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। সবাইকে ধন্যবাদ।